আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলো আজকে আমাদের ক্লাস আমরা স্টার্ট করি। আমরা গতকাল আমাদের যে একটা পরিচিত খাবার, সেই খাবারের সঙ্গে আমাদের একটা ভূমিরূপের আমরা কিছু মিল দেখতে পেয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের সিঙ্গাড়ার সঙ্গে আমাদের আরেকটা খাবার, যার সঙ্গে আমাদের আরেকটা ভূমিরূপের মিল দেখতে পাওয়া যায়। তাহলে সেটা কি? হ্যাঁ, কেক। তাহলে কেকের সঙ্গে কোন ভূমিরূপের আমাদের মিল দেখতে পাওয়া যায়? মালভূমি। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা মালভূমি সম্বন্ধে পড়বো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে মালভূমি আমরা কাকে বলবো। তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো একটা স্থানের উচ্চতা হতে হবে 300 মিটারের বেশি এবং তার উপরিভাগটা সমতল বা সামান্য ঢেউ খেলানো এবং তার চারপাশে কী হবে? খাড়া ঢাল থাকবে। এই ধরনের যে বিস্তীর্ণ ভূমি তাকে আমরা বলবো মালভূমি। তাহলে এই মালভূমির আমাদের স্থলভাগে আমাদের বলতে পারি যে 30% এলাকা, আমাদের স্থলভাগের মোট 30% এলাকা হচ্ছে মালভূমির অন্তর্ভুক্ত। তাহলে আমাদের জানতে হবে মালভূমি আমরা কাকে বলবো। তাহলে মালভূমি আমরা বললাম যে কাকে বলে। তাহলে এর উদাহরণ কি আমাদের জানতে হবে। তাহলে মালভূমির উদাহরণ আমাদের ভারতে, দক্ষিণ ভারতে এর রয়েছে দাক্ষিণাত্যের মালভূমি, আমাদের উত্তর ভারতে লাদাখের মালভূমি, এছাড়া পৃথিবীর যে উচ্চতম মালভূমি আমাদের পামির মালভূমি এবং পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বতের মালভূমি, এইগুলো হচ্ছে মালভূমির উদাহরণ। এবারে আমরা মালভূমির মধ্যে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, সেই বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে হচ্ছে উচ্চতা। তাহলে আমি এখানে বলেছিলাম যে কোনো একটা স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা 300 থেকে 600 মিটার হলে আমরা তা সাধারণত মালভূমি বলে থাকি। তবে কোনো কোনো মালভূমির উচ্চতা খুব বেশি হয়ে থাকে, সেজন্য মালভূমিগুলোকে তাদের উচ্চতা অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়। একটা উঁচু মালভূমি, একটা হচ্ছে নিচু মালভূমি। যে মালভূমিগুলোর গড় উচ্চতা 600 মিটারের বেশি সেগুলোকে বলা হয় উঁচু মালভূমি। যেমন আমাদের তিব্বতের মালভূমি বা পামির মালভূমি, এগুলোর উচ্চতা খুব বেশি। আবার যেগুলোর উচ্চতা 300 থেকে 600 মিটারের মধ্যে সেগুলোকে বলা হয় নিচু মালভূমি, যেমন আমাদের দাক্ষিণাত্যের মালভূমি। তাহলে মালভূমি খুব বেশি উঁচু হতে পারে বা 300 থেকে 600 মিটারের মধ্যেও হতে পারে। এবারে খুব উঁচু হচ্ছে, আমরা তা সত্ত্বেও তাকে আমরা মালভূমি বলছি। যেমন আমাদের পামির মালভূমি, তার উচ্চতা হচ্ছে 4800 মিটার মতো। তাহলে তা সত্ত্বেও আমরা তাকে মালভূমি কেন বলছি? তার কারণ হচ্ছে সেটা তো পর্বত হওয়ার কথা, কারণ আমরা জানি যে পর্বত হতে গেলে তাকে উচ্চতা 1000 মিটার বেশি হবে। তাহলে এটা তো 4800 মিটার। তাহলে একে আমরা পর্বত বলছি না মালভূমি বলছি? তার কারণ এর মধ্যে পর্বতের বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায় না। এখানের মধ্যে আমরা মালভূমির বৈশিষ্ট্যগুলোকে আমরা দেখতে পাই। সেই জন্য পামিরের উচ্চতা বা আমাদের তিব্বতের মালভূমির উচ্চতা খুব বেশি হওয়া সত্ত্বেও আমরা সেগুলোকে মালভূমি বলি। দ্বিতীয় যেটা আমাদের পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে বিস্তার। তাহলে এই যে মালভূমিগুলো, এই মালভূমিগুলো সাধারণত সুবিস্তৃত হয়ে থাকে। যেমন আমাদের তিব্বতের মালভূমি, সেই তিব্বতের মালভূমির ক্ষেত্রমান হচ্ছে 45 লক্ষ বর্গ কিমি। তাহলে মালভূমিগুলোর হচ্ছে সুবিস্তৃত হয়। দ্বিতীয় পয়েন্ট হলো আমাদের বৈশিষ্ট্যের। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বয়স। তাহলে এই মালভূমিগুলো আমরা যেগুলো দেখতে পাই, সেই মালভূমিগুলো প্রাচীনও হয় এবং নবীন উভয় প্রকারের হতে পারে। প্রাচীন মালভূমি যেরকম আমাদের ভারতের রয়েছে দাক্ষিণাত্যের মালভূমি, এবং যদি নবীন মালভূমি আমরা বলি তাহলে আমাদের তিব্বতের মালভূমি হচ্ছে নবীন মালভূমি। তাহলে মালভূমি প্রাচীনও হতে পারে কিংবা নবীনও হতে পারে। এর পরের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বন্ধুরতা। বন্ধুরতা মানে হচ্ছে এই যে মালভূমি, সে মালভূমির উপরিভাগটা মোটামুটি বলতে পারি প্রায় সমতল বা সামান্য ঢেউ খেলানো প্রকৃতির। এবারে এবং এই মালভূমির যে আপেক্ষিক উচ্চতা,
সেই আপেক্ষিক উচ্চতাটা কি হয়, সাধারণত কম হয়। পর্বতের মতো আপেক্ষিক উচ্চতা হয় না, আপেক্ষিক উচ্চতা পর্বতের তুলনায় এর কম হয়ে থাকে। এর পরের যে আমাদের পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ঢাল ও আকৃতি। তাহলে এই ঢাল ও আকৃতি কি? ঢাল হচ্ছে এই যে মালভূমি আমরা দেখতে পাচ্ছি, এই মালভূমির চারপাশে আমরা কি দেখতে পাই, খাড়া ঢাল দেখতে পাই। এই ঢালের যে পরিমাণ, সেই ঢালের পরিমাণটা 80 থেকে 90 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। আর কি আমরা দেখতে পাই, এই মালভূমির আকৃতিটা আমাদের ব্যবহারযোগ্য যে একটা জিনিস তার নাম হচ্ছে টেবিল, সেই টেবিলের মতো অনেকটা, সেই জন্য মালভূমির আরেকটা নাম টেবিল ল্যান্ড বলা হয়ে থাকে। এবারে কীরকম টেবিলের সঙ্গে সম্পর্ক রয়েছে, আমাদের টেবিলের উপরিভাগটা যেরকম সমতল থাকে, দেখো মালভূমির উপরিভাগটাও সেই ধরনের সমতল। আমাদের টেবিলের চারপাশে যেরকম খাড়া ঢাল থাকে, এই মালভূমির চারপাশে আমরা সে ধরনের খাড়া ঢাল দেখতে পাই। সেই জন্য আমাদের টেবিলের সঙ্গে এই মালভূমি তুলনা করা হয়ে থাকে, এবং সেই জন্য এর রূপের মিল থাকার জন্য আমরা মালভূমিকে আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে টেবিল ল্যান্ড। এবারে এর পরের যেটা আমাদের পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা রয়েছে আমাদের পাহাড়। তাহলে এই মালভূমির মাঝে আমরা কিছু ছোট ছোট পাহাড় দেখে থাকি। যেমন আমাদের ছোটনাগপুর মালভূমি রয়েছে, সেই ছোটনাগপুর মালভূমিতে আমাদের সেই পরেশনাথ পাহাড় আমরা দেখতে পাই। তাহলে এইগুলো গেল আমাদের মালভূমির বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে, তবে আমরা তাকে মালভূমি বলবো। উচ্চতা 300 থেকে 600 মিটার, বিস্তার সেটা সুবিস্তৃত হবে, সে তার বন্ধুরতা মানে আপেক্ষিক উচ্চতা তার কম হবে, উপরিভাগটা সমতল হবে, তার ঢালটা চারপাশে খাড়া ঢাল হবে এবং দেখতে অনেকটা আমাদের টেবিলের মতো হবে। এবং কোনো কোনো মালভূমিতে আমরা বিভিন্ন ধরনের ছোটো ছোটো পাহাড় আমরা দেখতে পাবো। যেমন আমরা বললাম ছোটনাগপুর মালভূমিতে আমরা পরেশনাথ পাহাড় দেখতে পাই। এবারে এই যে মালভূমি, আমাদের পামির মালভূমি, এর উচ্চতা 4873 মিটার। এই পামির মালভূমিকে আমরা পৃথিবীর ছাদ বলে থাকি। তাহলে আমরা পামির মালভূমিকে পৃথিবীর ছাদ কেন বলি? তার কারণ হচ্ছে, আমরা যেরকম আমাদের সবারই নিজেদের বাড়ি রয়েছে, বাড়িটা কীভাবে তৈরি হয়, চারপাশে দেওয়াল আছে আর উপরে ছাদ আছে। তাহলে আমাদের মালভূমির উপরিভাগটাও সেই ধরনের সমতল হয় এবং তার চারপাশে খাড়া ঢাল থাকে। এই মালভূমিগুলোর মধ্যে সব থেকে যেটা উচ্চতম, সেটা হচ্ছে আমাদের পামির মালভূমি। সেই জন্য এটাকে বলা হচ্ছে পৃথিবীর ছাদ। যেমন আমাদের বাড়ির ছাদ থাকে, সেরকম এটা হচ্ছে পৃথিবীর ছাদ, কারণ এটা সুবিস্তৃত এবং উচ্চতম, এবং উপরিভাগটা ছাদের মতো সমতল বলে। এবং বাড়ির যেমন চারপাশে খাড়া ঢাল থাকে, সেরকম ওই পামির মালভূমির চারপাশে খাড়া ঢাল আছে। এবারে এই যে মালভূমিগুলো, এই মালভূমিগুলোকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, মানে তাদের ভূগাঠনিক বা দিক থেকে বা উৎপত্তির দিক থেকে মালভূমিগুলোকে প্রধানত 3টে ভাগে ভাগ করে থাকি। এছাড়াও আর একটা থাকে অন্যান্য। এর প্রধান যে 3টে ভাগ, সেই 3টে ভাগ হচ্ছে, প্রথম হচ্ছে ভূগাঠনিক মালভূমি, দ্বিতীয় হচ্ছে ক্ষয়জাত মালভূমি, আর তৃতীয় হচ্ছে আমাদের সঞ্চয়জাত মালভূমি, এছাড়া অন্যান্য মালভূমি। এবারে প্রথম যেটা আমাদের ভূগাঠনিক মালভূমি, সেই ভূগাঠনিক মালভূমিকে আমরা যদি ভাগ করি তাহলে 4টে ভাগ আমরা পাবো। 1 নম্বর হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, দ্বিতীয় হচ্ছে মহাদেশীয় মালভূমি, তৃতীয় হচ্ছে চ্যুতিশিষ্ট মালভূমি, চতুর্থ হচ্ছে তির্যক মালভূমি। কিন্তু এই 4টের মধ্যে আমাদের 9-এর সিলেবাসে শুধু 2টো সম্বন্ধে আমাদের আলোচনা করতে হবে বা জানতে হবে। একটা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, আর একটা হচ্ছে মহাদেশীয় মালভূমি। এবারে দ্বিতীয় যে ভাগটা, সেটা হচ্ছে ক্ষয়জাত মালভূমি। ক্ষয়জাত মালভূমি আবার আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, একটা হচ্ছে সমপ্রায় মালভূমি, একটা হচ্ছে ক্ষয়জাত মালভূমি। এর মধ্যে আমাদের 9-এর সিলেবাসে কেবল একটা মালভূমি সম্বন্ধে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি।
আর হচ্ছে 3 নাম্বার সঞ্চয়জাত মালভূমি, মানে সঞ্চয়ের ফলে তৈরি হয়েছে। এটাকেও আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লাভা মালভূমি, একটা হচ্ছে মরু মালভূমি, আর একটা হচ্ছে তুষার মালভূমি। এর মধ্যে আমাদের ক্লাস 9-এ কেবল একটা মালভূমি সম্বন্ধে আমরা জানতে হবে, সেটা হচ্ছে লাভা মালভূমি। আর অন্যান্য যে মালভূমির যে ভাগটা আছে সেখানে পাদদেশীয় মালভূমি আর আছে, সেগুলো সম্বন্ধে আমাদের ক্লাস 9-এর সিলেবাসে নেই, তাহলে ওগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব না। তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেই আলোচনার মধ্যে আমাদের যে শ্রেণীবিভাগ করেছি, সেই শ্রেণীবিভাগে প্রথম যেটা রয়েছে আমাদের ভূগাঠনিক মালভূমি। 3টে ভাগে ভাগ করেছি। ফার্স্টে একটা বললাম যে ভূগাঠনিক, দ্বিতীয় হচ্ছে ক্ষয়জাত, আর তৃতীয় হচ্ছে আমাদের সঞ্চয়জাত। 3টে মালভূমি, উৎপত্তি অনুযায়ী এদের ভাগ। এবারে এই মালভূমিগুলোকে মধ্যে আমরা বললাম যে ক্লাস 9-এ দুটো মালভূমি সম্বন্ধে আমাদের জানতে হবে। একটা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। তাহলে পর্বত বেষ্টিত মালভূমি, তাহলে তার সংজ্ঞাটা কি আমাদের প্রথমে জানতে হবে। তাহলে পর্বত বেষ্টিত মালভূমি হচ্ছে যে মালভূমির চারপাশে পর্বত দ্বারা ঘেরা থাকে, তাকে সাধারণ ভাষায় পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। সাধারণত যে গিরিজনীয় আলোড়ন হয়, সেই গিরিজনীয় আলোড়নের ফলে যখন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, সেই সময় ভঙ্গিল পর্বতের মধ্যবর্তী অংশে যে মধ্যবর্তী অংশটা উঁচু হয়ে যে মালভূমিতে পরিণত হয়, সেটাকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি, কারণ এর চারপাশে পর্বত দ্বারা ঘেরা থাকে। তাহলে এর উদাহরণ কি? এর উদাহরণ হচ্ছে আমাদের তিব্বতের মালভূমি, যেটা পৃথিবীর বৃহত্তম মালভূমি। এই মালভূমির উত্তর দিকে রয়েছে কুইনলুন পর্বতমালা এবং দক্ষিণ দিকে রয়েছে হিমালয় পর্বতমালা, মাঝখানে আমাদের তিব্বতের মালভূমি। তাহলে এই যে মালভূমি, পর্বতবেষ্টিত মালভূমি, এই মালভূমির বৈশিষ্ট্য আমরা কি কি দেখতে পাবো। তাহলে প্রথমে আমরা যে বৈশিষ্ট্য লিখেছি, সেই বৈশিষ্ট্যর মধ্যে প্রথম যেটা বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে এই মালভূমিতে আমাদের উচ্চতাটা কীরকম হবে? তাহলে এই মালভূমিগুলো সাধারণত কী হয়ে থাকে? সুউচ্চ হয়ে থাকে। কারণ কি? এগুলো ভঙ্গিল পর্বতের সৃষ্টির সময় এগুলো তৈরি হচ্ছে বলে এদের যে উচ্চতা, সেই উচ্চতা সাধারণত 3600 মিটারের অধিক হয়ে থাকে। তাহলে প্রথম হচ্ছে মালভূমিগুলো হবে উচ্চতা বেশি, মানে সুউচ্চ মালভূমি। দ্বিতীয় লিখেছি বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে বিস্তার। তাহলে এই যে মালভূমিগুলো, এই মালভূমিগুলো হয় অতি বৃহদাকার হয়ে থাকে। যেমন আমাদের তিব্বতের মালভূমি, তার ক্ষেত্রফল বলেছিলাম যে 45 লক্ষ বর্গ কিমি সুবিস্তৃত। 3 নাম্বার হচ্ছে পর্বত ঘেরা। এই মালভূমিগুলো চারপাশে কি দ্বারা? পর্বত দ্বারা ঘেরা থাকে, এটা হচ্ছে তার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আরও একটা বৈশিষ্ট্য বলতে পারি, সেটা হচ্ছে এই জায়গাগুলো মানে ভূপৃষ্ঠটা খুবই দুর্বল অংশ, মানে এই যে পাতের সীমানা বরাবর অবস্থিত, তাহলে পাতের যদি সঞ্চালন ঘটে, তাহলে এই পর্বতবেষ্টিত মালভূমিগুলো অঞ্চলগুলো কি হবে? ভূমিকম্প প্রবণ। তাহলে এই পর্বতবেষ্টিত মালভূমির আমরা বৈশিষ্ট্য দেখতে পাই। এবারে এই পর্বতবেষ্টিত মালভূমিটা কীভাবে উৎপত্তি ঘটে, সেই উৎপত্তিটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আমরা আলোচনা করব, কয়েকটা ভাগে ভাগ করব এবং আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের যে ভাগটা আমরা করেছি, সেটা প্রথম ভাগটা হচ্ছে লিথোজেনেসিস। প্রথমে হচ্ছে লিথোজেনেসিস, দ্বিতীয় হচ্ছে ওরোজেনেসিস, আর তৃতীয় হচ্ছে গ্লিপ্টোজেনেসিস। তাহলে এই ক্ষেত্রে এই 3টে ভাগে আমরা ভাগ করে আলোচনা করবো। তাহলে প্রথম মানে লিথোজেনেসিস, এই পর্যায়ে কি হবে? আমাদের যে পাত সীমান্তগুলো, সেই পাত সীমান্তে দুদিক থেকে দুটো পাত আসবে। তো দুদিক থেকে দুটো পাত এলে কি হবে? এদের মাঝখানে একটা অবতল অংশের সৃষ্টি হবে। সেই অবতল অংশে পরবর্তীকালে জল সঞ্চিত হবে। জল সঞ্চিত হয়ে সেখানে কি হবে? তেথিস সাগরের উদ্ভব হবে, যেটা আমরা হিমালয়ের ক্ষেত্রে আমরা দেখে থাকি তেথিস, বা যেটাকে আমরা বলি মহীখাত এমনি। এবারে এই মহীখাতের মধ্যে পরবর্তীকালে কি হবে? এই দুটো পাত থেকে বিভিন্ন নদীগুলো এসে এই মহীখাতের মধ্যে পড়বে। তাহলে মহীখাতের মধ্যে নুড়ি, কাকড়, বালি প্রভৃতি সঞ্চিত হবে।
তাহলে নুড়ি কাঁকড় বালি যদি সেখানে সঞ্চিত হয়, পরবর্তীকালে এখানে কি হবে, ওই নুড়ি কাঁকড় বালিগুলো সঞ্চিত হয়ে পাললিক শিলা যেভাবে সজ্জিত হয় স্তরে স্তরে সজ্জিত হবে, মানে পাললিক শিলা স্তর গঠন করবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের লিথোজেনেসিস। এবারে দ্বিতীয় পর্যায়ে কি হবে, দ্বিতীয় পর্যায়ে এই পাত দুটো যখন আরো পরস্পরের দিকে অগ্রসর হবে, তখন এই যে নরম পাললিক শিলাটা, সেই নরম পাললিক শিলাটা কি করবে, সে তো সংকোচন হওয়ার চেষ্টা করবে, তার মধ্যে পীড়ন সৃষ্টি হবে। সে যখন আর সংকুচিত হতে পারবে না, তখন সে কি করবে, ওপরের দিকে উত্থিত হবে। ওপরের দিকে উত্থিত হলে তার সামনের কিনারাবর্তী অংশগুলো অধিক উত্থিত হবে এবং মাঝখানের অংশটা একটু কম উত্থিত হবে। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটায় কি হবে, আমাদের সৃষ্টি করবে পর্বত বেষ্টিত মালভূমি। কারণ দুপাশে কি রয়েছে, পর্বত রয়েছে, আর মাঝখানের অংশটা উঁচু হয়ে রয়েছে, উপরিভাগটা মোটামুটি সমতল রয়েছে। তাহলে এই যে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় এই যে মালভূমিটার উত্থান ঘটলো, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা বলা হচ্ছে আমাদের ওরোজেনেসিস। এবার 3 নম্বর যেটা পর্যায়, সেই পর্যায়টা হচ্ছে গ্লিপ্টোজেনেসিস। তাহলে এই পর্যায়ে কি ঘটবে, তাহলে এই যে পর্যায়টা, এই পর্যায়ে আমাদের এই যে উত্থান ঘটার পর তার উপর কি করবে, বিভিন্ন বহির্জাত শক্তিগুলো তার উপর ক্রিয়া করবে। ক্রিয়া করলেই এইটা আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করবে। এই যে ক্ষয় হলে তার মধ্যে বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো আস্তে আস্তে সৃষ্টি হবে। এইটাই হচ্ছে আমাদের ভাস্কর্য পর্যায়, বা বলা হয় এটাকে গ্লিপ্টোজেনেসিস। তাহলে এটা গেল আমাদের কি হবে, পর্বতবেষ্টিত মালভূমির উদ্ভব হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেখানে তিব্বতের মালভূমি, সেটা দিয়ে ব্যাখ্যা করতে পারি। তাহলে একদিক থেকে আমাদের এসছে ইন্দো অস্ট্রেলিয়ান পাত, অপর দিক থেকে এসছে ইউরেশিয়ান পাত। এবারে ইন্দো অস্ট্রেলিয়ান পাতটা কি ভারী, সেটা কি করেছে, ইউরেশিয়ান পাতের তলদেশে প্রবেশ করেছে, ইউরেশিয়ান পাতের তলদেশে প্রবেশ করেছে সেটা। এবারে এদের মাঝখানে একটা মহীখাত তৈরি হয়েছিল, যেটাকে আমরা জানি তেতিস সাগর। সেই তেতিস সাগরে নুড়ি কাঁকড় বালিগুলো এসে সঞ্চিত হয়েছে। পাত দুটো যখন আরো পরস্পরের কাছে অগ্রসর হয়েছে, তখন এই যে নরম পাললিক শিলা, সেই নরম পাললিক শিলাটা উপর দিকে উত্থিত হয়ে এর যেটা উত্তর দিক, তাহলে উত্তর দিকে এখানে কুইনলুন পর্বতের সৃষ্টি হয়েছে, আর এই দিকে যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে হিমালয়। তাহলে একদিকে কুইনলুন, একদিকে হিমালয়, আর মাঝখানে যে পর্বতটা আমাদের সৃষ্টি হয়েছে সেই পর্বতটা হচ্ছে তিব্বত। কুইনলুন, এটা হচ্ছে আমাদের হিমালয়, আর এই জায়গাটা যে মালভূমিটা তৈরি হয়েছে সেই মালভূমিটা হচ্ছে আমাদের তিব্বত। তিব্বতের মালভূমি। তাহলে এরপর আমরা দ্বিতীয় মালভূমিতে যাব, আমাদের যেটা ভূগাঠনিক মালভূমির দ্বিতীয় ভাগ, সেটা বলা হচ্ছে মহাদেশীয় মালভূমি। তাহলে এই মহাদেশীয় মালভূমি মানে আমরা কাকে বলবো, কোনো একটা মহাদেশ জুড়ে যে মালভূমিটা অবস্থান করছে তাকে আমরা বলবো মহাদেশীয় মালভূমি। আমাদের যে প্রাচীন ভূত্বকের যেগুলো প্রাচীন অংশগুলো, সেই অংশগুলো কী হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গিয়ে সুবিস্তৃত মহাদেশ জুড়ে সেইগুলো কি করছে, সুস্থায়ী যে প্রাচীন মালভূমি গড়ে তুলেছে, সেটাকে আমরা বলবো আমাদের মহাদেশীয় মালভূমি। তাহলে এই মালভূমির আমরা কি দেখতে পাবো, ঢাল দেখতে পাবো, বা যেটাকে আমরা বলি বর্মর মতো একটা অত্যন্ত কঠিন এবং সুস্থায়ী, তাই একে বলা হয় সিল্ড মালভূমি। এই সিল্ড আমাদের যেগুলো প্রাচীন আগ্নেয় বা রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, যেগুলো কম ক্ষয়প্রাপ্ত হয়ে এখনো বিদ্যমান রয়েছে, সেগুলোকে আমরা সিল্ড বলে থাকি। সিল্ড কথার অর্থ হচ্ছে বর্ম। এবারে এই যে এই মহাদেশীয় মালভূমি, সেই মহাদেশীয় মালভূমিতে মধ্যে আমরা সিল্ড দেখতে পাচ্ছি। আমাদের পৃথিবীতে মোটামুটি বলতে পারি মোট 12টা সিল্ড মহাদেশীয় মালভূমি আছে। তার মধ্যে যেটা বৃহত্তম সিল্ড সেটা হচ্ছে সাইবেরিয়ান সিল্ড। এছাড়া অন্যান্য সিল্ডগুলো আমরা দেখতে পাই, আমাদের কানাডায় রয়েছে কানাডিয়ান সিল্ড, আমাদের ভারতে রয়েছে দাক্ষিণাত্যের সিল্ড,
আমাদের আন্টার্কটিকা শিল্ড। তাহলে এবারে এর উদাহরণগুলো গেল, এবারে আমার এর বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে বৈশিষ্ট্যগুলো প্রথমে আমি লিখেছি এখানে কি বিস্তার। তাহলে এই যে মালভূমিগুলো, এই মালভূমিগুলো যেহেতু সুবিশাল মহাদেশ জুড়ে এগুলো কি প্রসারিত, সুবিশাল মহাদেশ জুড়ে, যেমন পুরোটাই আন্টার্কটিকা পুরোটাই। দ্বিতীয় যেটা আমরা লিখেছি সেটা হচ্ছে প্রাচীনত্ব। কারণ এই যে মালভূমিগুলো পৃথিবীর যে উৎপত্তিকালে যে অখণ্ড ভূভাগ ছিল, আমরা যেটাকে ওয়েগনারের থিওরি অনুযায়ী সেটা জানি যে একটাই ভূখণ্ড ছিল যার নাম ছিল প্যানজিয়া। সেই প্যানজিয়ায় পরবর্তীকালে কি হয়, বিচ্ছিন্ন হয় এবং বিচ্ছিন্ন হয়ে এই সুপ্রাচীন মালভূমিগুলির সৃষ্টি হয়। পরের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা রয়েছে অনমনীয়। তাহলে অনমনীয় কি, এই যে সিল্ড মালভূমিগুলোর যে ভূত্বক সেটা হচ্ছে অত্যন্ত কঠিন এবং এটা হচ্ছে সুস্থায়ী, মানে ক্ষয় প্রতিরোধ করে এগুলো সাধারণত আগ্নেয় বা বলতে পারি যে রূপান্তর শিলা দ্বারা গঠিত বলে কম ক্ষয়প্রাপ্ত হয়ে সেগুলো এখনো বিদ্যমান রয়েছে। পরের যে পয়েন্ট, সে পয়েন্টটা হচ্ছে আমার সমপ্রায় ভূমি। তাহলে এই যে সুদীর্ঘ কাল ধরে এই যে প্রাকৃতিক শক্তি তার উপর ক্ষয়কার্যের ফলে এই যে সিল্ড মালভূমি সেটা পরবর্তীকালে কি হয়েছে, মানে অত্যন্ত বলতে পারি ব্যবচ্ছিন্ন বা ক্ষয়প্রাপ্ত হয়ে সেটা অনুচ্চ হয়ে গেছে এবং বহু ক্ষেত্রেই সেইগুলো বলতে পারি যে অবশিষ্ট পাহাড় রূপে থেকে যায়। এইগুলো গেল আমাদের মহাদেশীয় মালভূমির বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা বললাম। এবারে এর উৎপত্তি কীভাবে হয়, তাহলে আমাদের ওয়েগনারের থিওরিতে ফিরে যেতে হবে। সেই ওয়েগনার, জার্মান আহবিদ আলফ্রেড ওয়েগনার, তার যে তত্ত্বটা সেটা হচ্ছে মহী সঞ্চলন তত্ত্ব। সেই মহী সঞ্চলন তত্ত্বে তিনি বলেছিলেন আমাদের পৃথিবীতে একটাই ভূখণ্ড ছিল অতীতে, তার নাম ছিল প্যানজিয়া। সেই প্যানজিয়া পরবর্তীকালে কি হয়, বিভিন্ন শক্তি যেমন বৈষম্যমূলক অভিকর্ষ শক্তি বা চন্দ্র সূর্যের যে জোয়ারি বল, তার ফলে সেটা বিচ্ছিন্ন হয়, প্রধান দুটো ভাগে ভাগ হয়। উপরের অংশটার নাম হয় আমরা বলি লোরেসিয়া বা আঙ্গোরাল্যান্ড, আর দক্ষিণ অংশটার নাম হয় গন্ডোয়ানাল্যান্ড। পরবর্তীকালে এইগুলো আবার আস্তে আস্তে ভেঙে যায়, ভেঙে গিয়ে বর্তমানে আমরা এই অবস্থায় তাদেরকে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই যে দাক্ষিণাত্যের শিল্ড, আমাদের আন্টার্কটিকা, অস্ট্রেলিয়ার পশ্চিম অংশ, আফ্রিকার পূর্ব অংশ, ইথিওপিয়ার এই জায়গাগুলো তো গন্ডোয়ানাল্যান্ডেরই অংশ। পরবর্তীকালে এগুলো বিচ্ছিন্ন হয়ে বর্তমানে আমরা এই অবস্থায় সেগুলোকে দেখতে পাচ্ছি। তাহলে এইগুলো প্রাচীন ওই যে আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, সেই জন্য এইগুলো কী হয়েছে, বৈদ্যুত শক্তি তার উপর কম ক্ষয় করে সেগুলো এখনও উচ্চভূমি রূপে বিদ্যমান রয়েছে, সেগুলোকে আমরা শিল্ড সাধারণত বলে থাকি। এরপরে আমাদের উৎপত্তি অনুযায়ী মালভূমির একটা ভাগ হলো। এবার দ্বিতীয় ভাগে আমরা যাচ্ছি ক্ষয়জাত মালভূমি। তাহলে যেসব মালভূমিগুলো সাধারণত ক্ষয়ের ফলে সৃষ্টি হয় সেগুলোকে আমরা বলবো ক্ষয়জাত মালভূমি। তাহলে এই ক্ষয়জাত মালভূমিগুলোকে কি কি সেই সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে প্রথমে আমরা পড়েছিলাম যে আমাদের একটাই আছে 9 সিলেবাসে, সেটা হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি। তাহলে ব্যবচ্ছিন্ন মালভূমি আমরা কাকে বলবো, এই সংজ্ঞা কি। তাহলে প্রাচীন ও সুবিস্তৃত যেসব মালভূমি বা বলতে পারি যে উচ্চভূমি, সেগুলো কি হয়, দীর্ঘকাল ধরে নদ নদী দ্বারা সেগুলো ক্ষয়প্রাপ্ত হয় ও পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে কঠিন শিলায় গঠিত যে ছোট ছোট মালভূমি সম উচ্চতায় অবস্থান করে তাকে আমরা বলবো ব্যবচ্ছিন্ন মালভূমি। যেমন আমাদের ভারতে রয়েছে বাঘেলখণ্ড ও বুন্দেলখণ্ড বা মালনাদ, আমাদের ছোটনাগপুর মালভূমি, সেটা হচ্ছে আমাদের ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। তাহলে এই ক্ষেত্রে কি ঘটবে, একটা মালভূমি প্রথমে এই অবস্থায় ছিল, পরবর্তীকালে এই মালভূমিটার উপর কি হবে, এই জায়গায় পরবর্তীকালে নদীর সৃষ্টি হবে। তাহলে যদি নদীর সৃষ্টি হয় পরবর্তীকালে এই মালভূমিটা কি হবে, একটা অংশ অপর অংশ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এখানে কি হবে, নদী উপত্যকা তৈরি হবে। তাহলে নদী দ্বারা যদি বিচ্ছিন্ন হয় তাহলে সেই মালভূমিকে আমরা বলবো ব্যবচ্ছিন্ন মালভূমি।
তাহলে এই মালভূমিতে আমরা কি কি বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো, তাহলে এই মালভূমিতে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো সেগুলো সম্বন্ধে আমরা এবারে আলোচনা করব। তাহলে প্রথমে লিখেছি যে বিচ্ছিন্নতা। তাহলে বিচ্ছিন্নতা কি, এই মালভূমিগুলো কি হয়, সংকীর্ণ যে নদী উপত্যকা, সেই নদী উপত্যকা দ্বারা কি হয়েছে, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দ্বিতীয় যেটা পয়েন্ট করেছি উচ্চতা। তাহলে এই মালভূমিগুলো যেহেতু ক্ষয়ের ফলে সৃষ্টি হচ্ছে, সেই জন্য এই মালভূমিগুলো উচ্চতা কি হবে, কম হবে। পরের পয়েন্ট আমরা লিখেছি শিলা। তাহলে এই যে শিলাগুলো, সেই শিলাগুলো কি হবে, প্রাচীন শিলা বা আমরা বলতে পারি যে কঠিন শিলা দ্বারা গঠিত, যেগুলো ক্ষয়প্রাপ্ত হয়নি, সেগুলো এখনো বিদ্যমান রয়েছে এবং সেগুলো কি আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটাই সম উচ্চতাতে অবস্থান করছে। বিস্তার, এই মালভূমিগুলো যেহেতু ক্ষয়ের ফলে সৃষ্টি হচ্ছে, সেগুলো এগুলো আস্তে আস্তে ক্ষয়ের ফলে এর বিস্তারটা আস্তে আস্তে কমতে থাকবে। শেষে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে পাহাড়। তাহলে এই যে ক্ষয় কার্যের ফলে এই মালভূমিগুলো তৈরি হচ্ছে, এই মালভূমির উচ্চ অংশে আমরা ছোট ছোট পাহাড় দেখতে পাই। যেমন আমাদের বলেছিলাম যে ছোটনাগপুর মালভূমি, সেই ছোটনাগপুর মালভূমির মধ্যে পরেশনাথ পাহাড়। এবারে উৎপত্তি কীভাবে হচ্ছে, তাহলে এখানে আমি দেখালাম এটা হচ্ছে মালভূমি। এই মালভূমির যদি আমরা উপরের অংশে কি হবে, এই জায়গায় যদি আমরা 3 ডাইমেনশন করি, তাহলে 3 ডাইমেনশন করলে এই জায়গাতে নদী সৃষ্টি হবে। তাহলে নদী যদি সৃষ্টি হয়, তাহলে নদী কি করবে, নিম্নক্ষয় করবে। নিম্নক্ষয় করলে সে আস্তে আস্তে মালভূমিগুলোকে একটা অংশ থেকে অপর অংশ থেকে বিচ্ছিন্ন করবে। বিচ্ছিন্ন করে যে মালভূমিটা তৈরি করবে সেটাকে আমরা বলবো ব্যবচ্ছিন্ন মালভূমি। তাহলে এটা গেল আমাদের ক্ষয়জাত মালভূমি। 3 নম্বর আমরা যেটা আসছি সেটা হচ্ছে সঞ্চয়জাত মালভূমি। তাহলে সঞ্চয়জাত মালভূমি মানে সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হচ্ছে। তাহলে এই সঞ্চয়িত মালভূমির আমাদের যেটা পড়তে হবে ক্লাস 9-এ, সেটা শুধু একটাই, সেটা হচ্ছে লাভা মালভূমি। তাহলে লাভা মালভূমি আমরা কাকে বলবো, তাহলে লাভা মালভূমি হচ্ছে আমাদের ভূগর্ভে যে ম্যাগমা রয়েছে, সেই ম্যাগমাটা মানে কয়েকবার বিদার অগ্নুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠে যদি নির্গত হয়, নির্গত হয়ে সেটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেটা লাভা রূপে সঞ্চিত হয়ে চ্যাপ্টা শীর্ষদেশযুক্ত যে মালভূমিটা তৈরি করবে, সেই মালভূমিটাকে আমরা বলবো লাভা মালভূমি। যেহেতু লাভা দ্বারা তৈরি হচ্ছে সেটা লাভা মালভূমি নাম হয়েছে। এখানে একটা জিনিস বললাম আমি যে বিদার অগ্নুদ্গম। তাহলে বিদার অগ্নুদ্গমটা কি, বিদার অগ্নুদ্গম হচ্ছে ভূপৃষ্ঠের কোনো ফাটল বা দুর্বল অংশ দিয়ে যখন ভূ অভ্যন্তর থেকে ম্যাগমাটা ভূপৃষ্ঠে লাভা রূপে বেরিয়ে আসবে, তখন নিঃশব্দে বেরিয়ে আসবে, কোনো রকম আওয়াজ ছাড়াই, তখন তাকে বলা হয় বিদার অগ্নুদ্গম। তাহলে এক্ষেত্রে বিদার অগ্নুদ্গমের মাধ্যমে হবে। এই মালভূমির কে আমরা আরেকটা বলতে পারি যে তো সঞ্চয়জাত মালভূমি বা বলতে পারি আগ্নেয় মালভূমি। এবারে এর উদাহরণ কি, এর উদাহরণ আমাদের দাক্ষিণাত্যের যেখানে আমরা দেখতে পাই ডেকান ট্র্যাপ অঞ্চল বা আমাদের মালব মালভূমি, এ হচ্ছে এর উদাহরণ ভারতে। এবারে এই মালভূমির কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। তাহলে প্রথমে বৈশিষ্ট্য আমরা মধ্যে লিখেছি শিলা ও মাটি। তাহলে এই মালভূমির মধ্যে যে শিলাটা হবে, সেই শিলাটা কি হচ্ছে, বিদার অগ্নুদ্গমের ফলে এটা সৃষ্টি হচ্ছে। তাহলে এইখানে শিলাটা বাইরে বেরিয়ে আসছে, সে লাভাটা, তাহলে এটা কি হবে, ব্যাসল্ট শিলা এবং সেটা ক্ষারকীয় প্রকৃতির। এবং এই ব্যাসল্ট শিলা যখন আবির্ভাব প্রাপ্ত হবে, এখান থেকে যে মাটিটা সৃষ্টি হবে, সেই মাটিটা হবে কালো রঙের। সে আমাদের দাক্ষিণাত্য মালভূমিতে যে মৃত্তিকাটা আমরা দেখতে পাই সেটাকে বলা হয় কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ রং হচ্ছে কালো, সে না ওই মৃত্তিকার রংটা কালো, সেই জন্য ওর নামকরণ করা হয়েছে কৃষ্ণ মৃত্তিকা বলে। আর ওদের ওইখানে স্থানীয় ভাষায় মৃত্তিকাকে রেগুড় মৃত্তিকা বলা হয়। আবার ওই মৃত্তিকার কার্পাস চাষ খুব বেশি হয় বলে ওকে ব্ল্যাক কটন সয়েল বলা হয়। দ্বিতীয় আমাদের পয়েন্ট রয়েছে শীর্ষদেশ। তাই এই মালভূমির শীর্ষদেশটা কী হবে, চ্যাপ্টা প্রকৃতির হবে। যেহেতু লাভা সঞ্চয়ের ফলে সেটা সৃষ্টি হচ্ছে এবং লাভাটা হচ্ছে ক্ষারকীয় প্রকৃতির, তাহলে সেটা একটু কম সান্দ্র বলে সেটা বহুদূর পর্যন্ত প্রবাহিত হতে পারে, সেই জন্য উপরিভাগটা চ্যাপ্টা একটু প্রকৃতির হবে। ধাপ, এই মালভূমির বিভিন্ন অংশে আমরা কি দেখতে পাবো, ধাপ দেখতে পাবো। মানে ওই যে ম্যাগমার ঘনত্বের পার্থক্য বা আবহবিকার বা সেখানে যে ক্ষয়কার্যের যদি হয়, তাহলে সেখানে কি হয়, প্রান্তভাগে সিঁড়ির ধাপের ন্যায় আস্তে আস্তে সেটা নেমে যায়। যেমন আমাদের বাড়ির মধ্যে ওপরে ওঠার জন্য সিঁড়ি থাকে, ওপর থেকে যখন নিচে নামি, সেরকম আমাদের এই ডেকান ট্র্যাপ অঞ্চলেও সেই ধরনের আমরা দেখতে পেয়ে থাকি। যেমন আমাদের দাক্ষিণাত্যের মালভূমি, সেটাকে বলা হচ্ছে ডেকান ট্র্যাপ। কেন বলা হচ্ছে, এই ডেকান ট্র্যাপ হচ্ছে একটা সুইডিশ শব্দ। ডেকান কথার অর্থ হচ্ছে দাক্ষিণাত্য, আর ট্র্যাপ কথার অর্থ হচ্ছে সিঁড়ি, অর্থাৎ দাক্ষিণাত্যের সিঁড়ি। তাহলে এটা সৃষ্টি হয়েছে আজ থেকে প্রায় 7 থেকে 13 কোটি বছর আগে, ক্রিটেসিয়াস থেকে ইওসিন যুগে
ওই বিদারবন্ধুগমের ফলে ওই পশ্চিম ভারতে কোনো একটা ফাটলের ফলে সেখান থেকে বিদারবন্ধুগম হয়, সে লাভাটা কয়েকবার বেরিয়ে আসে, বেরিয়ে আসার পর সেখানে সঞ্চিত হয়ে ওই মালভূমি অঞ্চলটা তৈরি হয়েছে, যার ক্ষেত্রমান আমরা বলতে পারি যে 5 লক্ষ বর্গ কিমি। এবং এর পূর্ব দিকের যে উচ্চতা হচ্ছে 150 মিটার এবং পশ্চিম দিকের উচ্চতা হচ্ছে আমাদের 3000 মিটার পর্যন্ত গভীরতা। এবং পশ্চিম থেকে পূর্ব দিকে আস্তে আস্তে ধাপে ধাপে সেটা নিচের দিকে নেমে গেছে সিঁড়ির ধাপের নাই। পথে হচ্ছে অবস্থান। তাহলে এই মালভূমিগুলো আমরা মহাদেশের কোথায় দেখতে পাবো? অভ্যন্তরভাগে দেখতে পাবো। তো এই মালভূমিটার উৎপত্তি কী হচ্ছে? ওই যে আমাদের বললাম ক্ষুব্ধমণ্ডল মানে আমাদের গুরুমণ্ডল থেকে সে ম্যাগমা বেরিয়ে আসছে, সেটা লাভা রূপে ভূপৃষ্ঠে যখন সঞ্চয় হচ্ছে সেটা ক্ষারকীয় লাভা হওয়ায় সেটা কম সান্দ্র কম হয়, সেটা বহুদূর পর্যন্ত প্রবাহিত হতে পারছে এবং বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়ে সেটা কি করছে, ওই লাভা স্রোতটা ছড়িয়ে পড়ে সেটা পরবর্তীকালে শীতল হয়ে যে মালভূমিটা সৃষ্টি করে, সেই মালভূমির শীর্ষদেশটা মোটামুটি চ্যাপ্টা প্রকৃতির হয়, চারপাশে খাড়াল থাকে, তাহলে এই মালভূমিকে আমরা বলে থাকি লাভা মালভূমি। তাহলে আজকে আমাদের এই মালভূমি এখানেই শেষ হলো।